হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। সকাল সকাল প্রাতরাশ সেরে আমরা রওনা দিয়েছি অজন্তা গুহার পথে। ও বাবা, এখানে একজন মা বাঁদর তার ছানাকে নিয়ে বসে আছে। আমরা সাইড দিয়ে বেরিয়ে চলে এসেছি, কিছু করেনি। যাই হোক, চুপ করে বসেই ছিল। ভালো বাঁদর বলতে হবে। টি জাংশনে যাওয়া আসার এই রাস্তাটা আমার বেশ পছন্দ হয়েছে। সামনেই পাহাড় আর দুই পাশে সবুজ গাছপালা, তার মধ্যে দিয়ে রয়েছে আঁকাবাঁকা পাকা রাস্তা। আমরা এসে পড়েছি টি জাংশনের বাহিরের বাজারের রাস্তায়। আমরা গতকালও এই বাজারে এসেছিলাম। গতকাল আমরা গিয়েছিলাম অজন্তা ভিউ পয়েন্টে, যেখান থেকে উল্টো এবং প্রসারিত ইউ আকৃতির সমগ্র অজন্তা গুহা দেখা যায়। এই অজন্তা ভিউ পয়েন্টের ভিডিওটির লিংক থাকছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এই বাজারের পথ ধরে আমরা এখন হেঁটে চলেছি নিকটবর্তী বাস স্টপের দিকে। সেখান থেকে বাসে চেপেই আমরা যাব অজন্তায়। আমরা এখন যে জায়গাটা দিয়ে হাঁটছি সেটার চারিপাশটা ভীষণ সুন্দর, এক্কেবারে সবুজে সবুজ। আর এই জায়গাটাতে ফোনের নেটওয়ার্কও রয়েছে বেশ ভালোই। তাই অভিষেক চেষ্টা করছে অফিসের ফোনগুলো এখানেই সেরে ফেলতে, কারণ অজন্তায় গিয়ে আবার নেটওয়ার্ক পাওয়া যাবে না। ওখানে নাকি নেটওয়ার্ক আরও খারাপ। एक बार श्रीनगर से पूछ और एक बार ट्राई करके देखो और एक बार डिलीट करके देखो। ठीक है, डिलीट करके फिर से देखो और एक बार नहीं। हाँ ठीक है, हाँ बोलो। हाँ भी जैसे बोली आज का। अच्छा, उसमें तो ये बनाना पड़ता है लेटर। हाँ गौरव, हाँ वर्किंग करते हुए है, इसका वर्किंग हो गया, करना पड़ता है थोड़ा। दोनों का ही करना पड़ता है। उसमें एक्चुअली वो जो डेटा देता है ना, उसको पाइवट लगा के वो बाइफर्केशन करते हैं, एग्री और पकड़ लो एमएससी का फिगर करते हैं वो एक्सेल फाइल में काइंड ऑफ लाइक कैप्चर बनाते हैं। এই যে আমরা এসে পড়েছি বাস স্টপে। এখানে সামনে দুটোই বাস দেখছি দাঁড়িয়ে আছে। আমরা কোনটাতে যাব দেখি। ও আচ্ছা, ওই যে বাসটা দাঁড়িয়ে আছে আমরা ওই বাসটায় করে যাব। ও একটা দরকারি কথা বলি, প্রতিটি গুহার দেওয়ালে যেসব অঙ্কন চিত্র রয়েছে সেগুলো যে কতটা প্রাচীন আর সেগুলো কতটা মূল্যবান সেটা তো বলাই বাহুল্য। তাই এই সব চিত্রগুলির ভিডিও তোলা নিষিদ্ধ। ফটো তোলা যাবে, তবে ফটো তোলার সময় মোবাইলের ফ্ল্যাশ লাইট বা ফ্ল্যাশ গান জাতীয় কিছু ব্যবহার করা চলবে না। প্রতিটি চিত্রের সামনে রয়েছে খুব কম উত্তাপের আলো। আপনার যা ছবি তোলার সেই আলোর মধ্যেই তুলতে হবে। আমার ফোনে অন্ধকারে বা কম আলোতে খুব একটা ভালো ছবি আসে না। এই ভিডিওতে অজন্তার গুহা চিত্রের যে যে ছবি আপনারা দেখতে চলেছেন সেগুলো সবই অভিষেকের ফোনে তোলা এবং অভিষেকের নিজের তোলা। আমি একটাও ছবি তুলিনি, আমি শুধু ভিডিওগুলি করেছি। এই যে আমরা পৌঁছে গেছি। এই বাসটিতে চেপেই আমরা এলাম। এবার গুহার পথে রওনা দিই।
এটা হচ্ছে টিকিট কাউন্টার। এই বোর্ডটিতে টিকিট সম্পর্কে কিছু তথ্য রয়েছে। টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করে গেছি। ও হ্যাঁ, এখানে গিম্বেল বা সেলফি স্টিক ব্যবহার করার কোনো নিয়ম নেই, তাই আমার গিম্বেল এখন ব্যাগের ভেতর চলে গেছে। ভিডিওর অনেক জায়গায় হয়তো স্থির আসবে না, কাঁপা কাঁপা আসতে পারে, তাই আগে থেকেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অজন্তা গুহাগুলি হল ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দী থেকে প্রায় 480 সিই পর্যন্ত পাথর কেটে তৈরি করা হয়েছিল 30টি গুহা। অজন্তার গুহাগুলি ইউনেস্কোর একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। কয়েকটা সিঁড়ি আর এই পাহাড়ি ঢালু রাস্তা দিয়ে কিছুক্ষণ হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব অজন্তা গুহার সামনে। কিন্তু এই কয়েকটা সিঁড়ি আর এইটুকু ঢালু রাস্তা দিয়ে উঠে আসতেই বাবারে বাবা, দম বেরিয়ে গেল এখানেই। এখনো কিছুটা ঢালু রাস্তা ওঠা বাকি আছে। চারিপাশের সবুজের মাঝে যে জায়গাটা দেখা যাচ্ছে ওটাই হলো বাস স্টপ। সর্বজনীনভাবে বৌদ্ধ ধর্মীয় শিল্পকলার মাস্টারপিস হিসাবে বিবেচিত হয় এই অজন্তা গুহাগুলি। গুহাগুলিতে রঙিন চিত্রসমূহ এবং রক কাট ভাস্কর্য অন্তর্ভুক্ত রয়েছে, যা প্রাচীন ভারতের শিল্পের নিদর্শন। আমরা অজন্তা গুহার কাছাকাছি এসে পড়েছি। বৃদ্ধ এবং অসুস্থ মানুষদের জন্য এখানে ডান্ডি জাতীয় ব্যবস্থা রয়েছে। অজন্তা গুহা 2টি ধাপে নির্মাণ করা হয়েছিল। প্রথমটি খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীর কাছাকাছি এবং দ্বিতীয়টি 400 থেকে 650 সিই সময়কালের মধ্যে। অজন্তা গুহাগুলি ব্যাসাল্ট পাথরের 75 মিটার বা 246 ফুট দেওয়ালে খোদাই করা হয়েছিল। বিভিন্ন বৌদ্ধ ঐতিহ্যের প্রাচীন মঠ বা বিহার এবং উপাসনা ঘর নির্মাণ করা হয়েছিল। আমরা এসে পড়েছি 1 নম্বর গুহার সামনে। এই গুহায় রয়েছে একটি বুদ্ধের মূর্তি এবং রয়েছে গৌতম বুদ্ধের জীবনের নানা ঘটনার দেওয়াল চিত্র, যার মধ্যে থাকা একটি চিত্র ছোটবেলায় ইতিহাসের বইতে আমরা সকলেই দেখেছি। এই হলো সেই চিত্র। এই চিত্রের নাম বোধিসত্ত্ব পদ্মপাণি। মনে করা হয় এটি অঙ্কন করা হয়েছিল 5ম শতাব্দীর শেষের দিকে, গুপ্ত রাজবংশের সময়ে। এই চিত্রে গৌতম বুদ্ধ একজন করুণাময় ব্যক্তি, যিনি অন্যদের সাহায্য করার জন্য নিজের জ্ঞানার্জনে বিলম্ব করাকে বেছে নিয়েছেন। পদ্মপাণি শব্দের সংস্কৃত অর্থ হল যে পদ্ম ধারণ করে। এই চিত্রে রয়েছে অনাথপিণ্ডদা নামক বৌদ্ধের এক শিষ্যের কন্যা সুমাগধার গৌতম বুদ্ধ ও বুদ্ধের অন্যান্য শিষ্যদের আমন্ত্রণ করেছেন এবং তাদের ফুল নিবেদন করছেন। এই চিত্রটির নাম কল্যাণকারিণ। এই গল্পে রয়েছে 2 ভাইয়ের কর্মের কথা। এক ভাইয়ের নাম কল্যাণকারিণ ও অপর ভাইয়ের নাম পাপাকারিণ। পাপাকারিণ ও কল্যাণকারিণ 2 ভাই রাজকোষের অফুরন্ত যোগানের জন্য সমুদ্রযাত্রা করেছিল। জাহাজ হঠাৎই তলিয়ে যায় সমুদ্রগর্ভে। কল্যাণকারিণ তার জাদু শক্তি দ্বারা উড়ন্ত পাথরের সাহায্যে ভাই পাপাকারিণকে বাঁচায়, কিন্তু সে কল্যাণকারিণকে ঠকিয়ে কল্যাণকারিণকে অন্ধ করে
বাকি সব নিয়ে পালিয়ে যায়। পরে নানা ঘটনাচক্রের মধ্য দিয়ে কল্যাণকারীন নিজের দৃষ্টি ফিরে পায় এবং এক রাজকন্যার সাথে তার বিবাহ হয়। এই চিত্রটি হলো রাজা জনকের জীবনের কাহিনী। রাজা জনক প্রাসাদের বিলাসবহুল জীবন যাপন ছেড়ে ত্যাগের পথে চলা শুরু করেন। এমনকি একটা সময় পরে রানীকেও অনুরোধ করেন তার সঙ্গ ত্যাগ করে চলে যাওয়ার জন্য। বাকি জীবনটা তিনি সংসার ত্যাগী সন্ন্যাসীদের মতো একা কাটানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। এই চিত্রটি হলো নাগরাজ শঙ্খপালার কাহিনী। পার্থিব জীবন পরিত্যাগের জন্য নাগরাজ এক সন্ন্যাসীর থেকে উপদেশ গ্রহণ করে তপস্যায় বসেন। নানা ঘটনার পরে তিনি মানুষ রূপে পুনর্জন্ম গ্রহণ করেন এবং আত্মার মুক্তির জন্য বা মনুষ্য জন্ম থেকে পরিত্রাণের জন্য অন্য মানুষের মতো যন্ত্রণা সহ্য করার ইচ্ছা প্রকাশ করেন। এই চিত্রে রয়েছে দুটি গল্প। উপরের চিত্রটি হলো রাজা শিবির কাহিনী। দেবরাজ ইন্দ্র এবং বিশ্বকর্মা রাজা শিবির পরীক্ষা নেওয়ার জন্য পায়রা ও বাজ পাখির রূপ ধারণ করেছিলেন। রাজা শিবি পায়রার জীবনের বদলে পায়রার ওজন অনুযায়ী নিজের দেহ থেকে মাংস কেটে রেখেছিলেন দাঁড়িপাল্লায় বাজ পাখির ভোজনের জন্য। রাজা শিবির এই আত্মত্যাগ দেখে ইন্দ্রদেব ও বিশ্বকর্মা খুবই খুশি হন এবং তার সম্পূর্ণ দেহ ফিরিয়ে দিয়েছিলেন। নিচের চিত্রটির কাহিনী হলো রাজা উদরায়নের। রাজা বিম্বিসারের বন্ধু ছিলেন রাজা উদরায়ন। বিম্বিসারের থেকে পাওয়া একটি উপহার, সেটি ছিল গৌতম বুদ্ধের একটি চিত্র, যা তার জীবনে গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল, যার ফলে পরবর্তীকালে রানীর মৃত্যুর পর তিনি সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন। এই চিত্রটি হলো রাজা মহাসুদর্শনের কাহিনী। প্রজারা রাজার প্রজাবৎসল দেখে রাজার প্রতি তুষ্ট হয়ে রাজাকে অনেক উপহার দিয়েছিলেন। রাজা সেগুলিকে নিজের ভোগবিলাসের কাজে না লাগিয়ে একটি মন্দির তৈরি করেন, যা পরে সকল ধর্মের মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছিল। এই চিত্রটি হলো নাগা কুমারের কাহিনী। একটি সর্প ঈগলের নখের দ্বারা নিহত হয় এবং পরে মানুষ রূপে জন্মগ্রহণ করেন এবং পরবর্তী সময়ে তিনি সন্ন্যাসী হয়ে যান। একদিন ধ্যানে বসে পূর্বজন্মের পিতামাতার দর্শন পান এবং অতিমানবিক শক্তির ফলে উড়ে গিয়ে তাদের সঙ্গে দেখা করেন। এটা হলো 1 নম্বর গুহার সিলিংয়ের কারুকার্য। 1 নম্বর গুহা থেকে বেরিয়ে আমরা চলেছি 2 নম্বর গুহার দিকে। প্রতিটি গুহাতেই জুতো খুলে প্রবেশ করতে হয়। এই গুহার বাহিরের দিকেই রয়েছে পাথরে খোদাই করা বুদ্ধের নানা কাহিনী এবং বাহিরের দিকের সিলিংয়ে রয়েছে নানা রকমের নকশা ও ফুলের চিত্র। এই হলো 2 নম্বর গুহার ভিতরের দৃশ্য। এই গুহার দেওয়ালে জাতকের গল্পগুলি প্রকাশ পেয়েছিল বহু বছর আগে। এই গুহাটির উপাসনালয়ের দেওয়ালে রয়েছে মহাপ্রতিহার্য চিত্র। গৌতম বুদ্ধ শ্রাবস্তির মহান অলৌকিক কার্য সম্পাদনা করেছিলেন। তা ছিল বুদ্ধের নির্বাণ অবস্থা, অর্থাৎ কর্মের প্রভাব থেকে মুক্তি সহ ব্যক্তিত্ব এবং আকাঙ্ক্ষার বিলুপ্তির মাধ্যমে অর্জিত সৌন্দর্য। রাজা প্রসেনজিৎ শ্রাবস্তি শহরের মধ্যবর্তী স্থানে এই অলৌকিক ঘটনার
আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছিলেন, যাতে রাজা ও তার উপদেষ্টাগণ, তপস্বী ও তপস্বীদের শিষ্যগণ এবং শহরের সাধারণ দর্শক যাতে এই ঘটনার সাক্ষী হতে পারে। যদিও অনেকের মতে এগুলো গৌতম বুদ্ধের বিভিন্ন ভঙ্গিমায় বসে জ্ঞান অর্জন বা তপস্যার চিত্র ব্যতীত আর কিছুই নয়। এখানে 1000টি গৌতম বুদ্ধের ছবি রয়েছে। এই চিত্রটির নাম হলো বিধুরা। কুরু রাজার অনুগত প্রধানমন্ত্রী ছিলেন বিধুরা। নাগদের রাজ্যেও নিজের প্রজ্ঞার জন্য বিখ্যাত ছিলেন বিধুরা। বিধুরা নাগদের এবং যক্ষদের জ্ঞানের পাঠ দিয়েছিলেন। তারা সারা জীবন তা অনুসরণও করেছিল। জ্ঞানের পাঠ শেষ করে নিজের শহরে ফিরে গিয়েছিলেন বিধুরা। এই গুহায় রয়েছে মণিভদ্র ও পুরাণভদ্র নামে 2 যক্ষের বিগ্রহ। এই 2 পুরুষকে একত্রে জুটি রূপে পূজা করা হয়। সম্ভবত ডান দিকের জন হলেন মণিভদ্র। মণিভদ্রকে দেখতে অনেকটা কুবেরের মতো, যার বাম হাতে রয়েছে টাকার থালা, এবং বাম দিকের জন হলেন পুরাণভদ্র। এই যক্ষ বিগ্রহের ডান দিকের ও বাঁ দিকের দেওয়ালে রয়েছে কিছু চিত্র। ব্রাহ্মণ, সুন্দরী মহিলা, শিশু, বামন প্রভৃতি প্রাণীদের দেখা যাচ্ছে, এবং এদের সকলের হাতেই রয়েছে নৈবেদ্য, যা সম্ভবত মণিভদ্র ও পুরাণভদ্রকে উৎসর্গ করা হচ্ছে। এই বিধুরা, রাজা শিবী, রাজা মহাসুদর্শন, নাগরাজ শঙ্খপালা, রাজপুত্র কল্যাণকারিণ, রাজা জনক, এই সকল চরিত্রই ছিল গৌতম বুদ্ধের এক এক জন্মের এক একটি নাম। 2 নম্বর গুহার চিত্র দেখে আমরা বাহিরে এলাম। গুহার সামনে এই যে আচ্ছাদন দেওয়া রয়েছে, তার কারণ হলো সূর্যের আলো বা আলোর সামান্যতম উত্তাপও যাতে গুহার দেওয়ালের চিত্রের ওপর পড়ে চিত্রের কোনো ক্ষতি না করতে পারে। 2 নম্বর গুহার বাহিরের একটি পাথরের দেওয়ালের এই অংশটি দেখুন, যেন মনে হচ্ছে এখানেও কোনো রঙের চিত্র ছিল। সময়ের সাথে সাথে টিকে থাকার লড়াইয়ে পাল্লা দিতে পারেনি। অজন্তার এই গুহাগুলি 36টি শনাক্তযোগ্য ভিত্তির ওপর গঠিত। এই গুহাটি হলো বিহার এবং উপাসনালয়। প্রথম যুগের গুহাগুলির গুণাগুণ অর্জনের জন্য বিভিন্ন পৃষ্ঠপোষকদের দ্বারা অর্থ প্রদান করা হয়েছে। বেশ কয়েকটি শিলালিপিতে একটি একক গুহার নির্দিষ্ট অংশের দান রেকর্ড করা হয়েছিল। পরবর্তী গুহাগুলিতে স্থানীয় শাসক ও তাদের দরবারের অভিজাতদের কাছ থেকে পৃষ্ঠপোষক দ্বারা নিয়োগ করা হয়েছিল। বৌদ্ধ পরবর্তী জীবনে বিশ্বাস ও যোগ্যতার জন্য, যা 17 নম্বর গুহাতে থাকা একটি লিপিতে বর্ণিত রয়েছে। গুহার ভিতরে যেহেতু আলো কম, তাই দেওয়ালের চিত্রের ছবি তোলা একটু সময় সাপেক্ষ। তাই অজন্তায় আসলে চেষ্টা করবেন এমন ফোন নিয়ে আসার যে ফোনে কম আলোতে ভালো ছবি ওঠে। আর যারা DSLR ব্যবহার করেন তারা
ছবি তোলার সময় শাটার স্পিডের সময়টা একটু বেশি রাখবেন, যাতে আলো একটু বেশি সময় ক্যামেরায় ঢুকতে পারে। গুহা চিত্রের যে গল্পগুলো শোনালাম সেগুলো হলো মূল গল্পের সংক্ষিপ্ত অংশ। আপনারা যদি গুহা চিত্রের সম্পূর্ণ গল্পগুলি জানতে ইচ্ছুক থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন গুহা চিত্রের সম্পূর্ণ গল্পগুলির একটি ভিডিও লিংক দেওয়া রয়েছে। তবে অভিষেক যে চিত্রের ফটো তুলেছে আমি শুধু সেই চিত্রের সম্পূর্ণ গল্পগুলি বলেছি। অজন্তার বেশিরভাগ গুহাই হলো উপাসনালয়। প্রতিটি গুহার মধ্যে রয়েছে গৌতম বুদ্ধের বিগ্রহ। গৌতম বুদ্ধের স্মৃতিকে কেন্দ্র করেই রয়েছে বিহার ভূমি। গুহার প্রতিটি স্তম্ভ ও দেওয়ালগুলিতে রয়েছে খোদাই করা শিল্পকর্ম। এগুলি হীনযান থেকে মহাযান বৌদ্ধ ধর্মের হস্তান্তরকে প্রতিফলিত করে। এটি হলো অজন্তার ৯ নম্বর গুহা। প্রথম থেকে দ্বিতীয় শতাব্দীর উপাসনালয়। পঞ্চম শতাব্দীর শেষে এই গুহার পুনর্নির্মাণ করা হয়েছিল। গুহার বাহিরের দেওয়ালে রয়েছে চৈত্য এবং সাধারণ নাগরিক ও বৌদ্ধ ভিক্ষুকেরা মালা ও নৈবেদ্য নিয়ে গৌতম বুদ্ধের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে। এছাড়া রয়েছে কিছু শিল্পকর্ম যা বৌদ্ধ কিংবদন্তির সাথে সম্পর্কিত। ৯ নম্বর গুহার পাশেই রয়েছে ১০ নম্বর গুহা। এই সিঁড়ি দিয়ে উঠে আমরা পৌঁছে গেছি অজন্তার ১০ নম্বর গুহার সামনে। গুহার দ্বারের এই অংশে রয়েছে ব্রাহ্মী লিপি। এটি একটি সুবিশাল প্রার্থনা কক্ষ। এখানে রয়েছে একটি চৈত্য, ৩৯টি অষ্টভুজাকার সারি দেওয়া স্তম্ভ রয়েছে এখানে। এই গুহার দেওয়ালে গৌতম বুদ্ধের পুনর্জন্মের বর্ণনা রয়েছে, যা বৌদ্ধ ধর্মের কিংবদন্তি। এই কাহিনীগুলির নৈতিকতা এবং সাংস্কৃতিক উপাখ্যানগুলি হিন্দু ও জৈন গ্রন্থগুলির উপকথাতেও দেখা যায়। জাতকের কাহিনীগুলিতে গৌতম বুদ্ধের শত শত অতীত অবতারের জীবন এবং বলিদানের মাধ্যমে উদাহরণ দেওয়া হয়েছে। কোনো জন্মে পশু, আবার কোনো জন্মে মনুষ্য রূপে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। মানুষের বেঁচে থাকার উদাহরণগুলির মধ্যে রয়েছে অভিব্যক্তিপূর্ণ চিত্র, যার অঙ্গভঙ্গি কর্মের মাধ্যমে আবেগ উপস্থাপন করছে। ১০ নম্বর গুহা দেখে আমরা এসেছি অজন্তা গুহার এই জায়গাটিতে। এখানে রয়েছে কয়েকটি কক্ষ। এই কক্ষগুলিতে থাকতেন বৌদ্ধ সাধু সন্ন্যাসীগণ। প্রতিটি ঘরের মধ্যে রয়েছে ইংরেজি এল অক্ষরের মতো একটি উঁচু জায়গা। এক একটি পাথরের বিছানায় ২ জন করে সন্ন্যাসী বিশ্রাম করতেন। গুহার রাস্তার বিভিন্ন জায়গায় রয়েছে এই ধরনের সিঁড়ি। এই সিঁড়িগুলি দিয়ে উঠে গুহার ওপরের কক্ষগুলিতে যাওয়া যাবে। অজন্তা গুহাগুলির বাহিরের দেওয়ালের বিভিন্ন স্থানে রয়েছে খোদাই করা বিভিন্ন মূর্তি, যা প্রায় সবই বর্তমানে ভগ্নপ্রায় অবস্থায়। এই সিঁড়ি দিয়ে আমাদের উপরে উঠতে হবে। সিঁড়িগুলো একটু খাড়াই আর ভাঙা অবস্থায় রয়েছে। অজন্তা যেহেতু ইংরাজি অক্ষর ইউ এর মতো বা বলা যায় প্রশস্ত ইউ আকৃতির, তাই গুহার এক এক স্থান থেকে পুরো অজন্তার দৃশ্য এক এক রকম দেখতে লাগে।
এই গুহাটির সামনেও রয়েছে একটি আচ্ছাদন। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমরা এই গুহাটিতে ঢুকলাম। এটি 16 নাম্বার গুহা। এই গুহার দেওয়ালেও রয়েছে বেশ কিছু গুহাচিত্র। এই গুহাটি ভাকাটক রাজা হরিসেনের মন্ত্রীর পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল। তিনি এটিকে সন্ন্যাসী সম্প্রদায়ের কাছে উৎসর্গ করেছিলেন একটি শিলালিপি সহ, যা বৌদ্ধ বিশ্বাসের প্রতি তার ভক্তিকে নিশ্চিত করেছিল। বাহ, এখান থেকে সামনের দৃশ্যটা বেশ সুন্দর, তবে সামনের এই রাস্তাটা একটু সরু আছে, সাবধানে এগুতে হবে। এটি হলো 19 নম্বর গুহা। রাজা উপেন্দ্রগুপ্তের পৃষ্ঠপোষকতায় এই গুহাটি তৈরি হয়েছিল। এই গুহাটি ভাস্কর্যের জন্যেই পরিচিত। এখানে গৌতম বুদ্ধকে রক্ষা করার জন্য একটি সাপের ছাউনি সহ নাগা মূর্তি খোদাই করা হয়েছে। এছাড়া এই গুহায় খোদাই করা আছে গৌতম বুদ্ধের বিভিন্ন ভঙ্গি। দুজন যক্ষ দ্বারপালের মূর্তিও রয়েছে। হলঘরের ভিতরের স্তম্ভে থাকা উড়ন্ত দম্পতি ও দাঁড়িয়ে থাকা ভঙ্গিতে রয়েছেন বুদ্ধ। এই গুহার সিলিংয়ে নানা চিত্র অঙ্কন করা ছিল, যা বর্তমানে ক্ষয়ে গেছে। এই কক্ষের প্রতিটি থামের উপরে বৌদ্ধ ধর্মের নানা কাহিনীকে খোদাই করা হয়েছে। 19 নম্বর গুহা দেখার পর আমরা যাব 20 নম্বর গুহা দেখতে। চারিদিকের এত সবুজ দেখে মন ভরে যাচ্ছে। এই হলো 20 নম্বর গুহা। এই গুহার নির্মাণ কাজ শুরু হয়েছিল 460-এর দশকে রাজা উপেন্দ্রগুপ্তর পৃষ্ঠপোষকতায়। ধর্মীয় যোগ্যতার মহান বৃক্ষকে বৃদ্ধি করার জন্য তিনি ইচ্ছা ব্যক্ত করেন। গর্ভগৃহে গৌতম বুদ্ধ সত্যবাদিতা প্রচারের ভঙ্গিতে আছেন। গৌতম বুদ্ধের সাথে আরও অনেক মূর্তি এখানে খোদাই করা হয়েছে। এই ধরনের মূর্তি 19 নাম্বার ও 17 নাম্বার গুহাতেও পাওয়া গেছে। কারিগরেরা তাই এই 3 গুহাকে বিবর্তনের জন্য দায়ী করেছেন। 20 নম্বর গুহা দেখে আমরা এখন এসেছি এই ব্রিজটির সামনে। এই পাহাড় থেকে বর্ষাকালে একটি ঝর্ণার সৃষ্টি হয়, তাই এই ব্রিজ তৈরি করা হয়েছে। ব্রিজ পেরিয়ে আমরা এসে গেছি অপর দিকে। আর বেশি বাকি নেই, আমাদের অজন্তা দেখা প্রায় শেষের দিকে। এই গুহাগুলিকে প্রায়ই মঠ বলে ডাকা হয়। প্রথম সময়ের স্তম্ভের শিল্পকলাগুলি ছিল খুবই সাদামাটা এবং অশোভিত। সেই তুলনায় পরের সময়ের শিল্পকার্যগুলিতে বৃদ্ধ মানুষ এবং সন্ন্যাসীদের নানা কথা স্তম্ভে খোদাই করা হয়েছিল। এটি হলো 25 নম্বর গুহা। এই গুহার প্রতিটি স্তম্ভে যে শিল্প ফুটিয়ে তোলা হয়েছে তা হলো তৎকালীন গহনার ডিজাইন। সেই সময়ে নারীদের গহনাতে শিল্পকর্মের যে নকশা প্রকাশ পেত, শিল্পী পাথর খোদাই করে সেই সব নকশাই এখানে ফুটিয়ে তুলেছে। 25 নম্বর গুহা দেখে আমরা এখন এসেছি 26 নম্বর গুহায়। এটাই আপাতত অজন্তা গুহার শেষ গুহা, কারণ আরও বেশ কিছু নতুন গুহার সন্ধান পাওয়া গেছে এবং সেই সব গুহাগুলিতে এখন প্রত্নতাত্ত্বিক কাজ চলছে। এই গুহাটি হলো
নকশা উপাদান সহ একটি উপাসনালয়। এখানে একটি শিলাতে খোদাই করা আছে যে একজন সন্ন্যাসী বুদ্ধভদ্র এবং তার বন্ধু আসমাকের রাজার সেবাকারীকে এই বিশাল গুহাটি উপহার দিয়েছিলেন। এই গুহাটির মধ্যভাগে রয়েছে উপাসনালয়ের দাগোবা বা স্তূপ। এই স্তূপের মধ্যে খোদাই করা রয়েছে 36টি প্যানেল। এই গুহার বাম দিক থেকে ডান দিক পর্যন্ত রয়েছে একটি করিডোর, যেখানে প্রথমেই রয়েছে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ বা বুদ্ধের শয়নের ভাস্কর্যটি। এরপর রয়েছে বুদ্ধদেবের জীবনের নানা কাহিনীর ভাস্কর্য, যেমন বহু নারী বুদ্ধদেবকে প্রলোভন দেখানোর বিফল চেষ্টা করছেন। আবার এটি হলো বুদ্ধের তপস্যাকালীন সময়ের কঙ্কালসার হয়ে যাওয়া অবস্থার ভাস্কর্য। ভক্ত ও অনুসরণকারীদের জ্ঞান প্রদান করা প্রভৃতি নানা ঘটনার ভাস্কর্য রয়েছে এই গুহার দেওয়ালের শিল্পকলায়। এই গুহার একটি শিলালিপিতে লেখা রয়েছে যে পাহাড়ের উপর একটি স্মারক রয়েছে, যে স্মারকটি ততদিনই স্থায়ী হবে যতদিন চন্দ্র ও সূর্যের অস্তিত্ব থাকবে। এই গুহার বেশিরভাগ শিল্পই হল শিষ্যগণ পরিবেষ্টিত জ্ঞান প্রদানকারী গৌতম বুদ্ধের ভাস্কর্য। 26 নম্বর গুহা দেখে আমরা বেরিয়ে এসেছি। এই অজন্তা গুহা দেখা শেষ করে মনে হচ্ছে আরও একবার আসতে হবে। মনে হচ্ছে অনেক চিত্রই, অনেক ভাস্কর্যই এখনো দেখা বাকি রয়ে গেল। অজন্তা থেকে বাহিরে আসার একটি শর্টকাট রাস্তা রয়েছে এই নদীর ব্রিজের ওপর দিয়ে। চলুন এবার ফেরা যাক। আমরা যে বাস স্টপে এসে নেমেছিলাম অজন্তা দেখে, সেই বাস স্টপ থেকেই বাস ধরে আমরা ফিরছি টি জাংশনে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।